সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গতদিন আমি ধ্বনি ও বর্ণ প্রথম পর্বে ডিটেলস আলোচনা করেছিলাম। এবার দ্বিতীয় পর্বে আমরা প্রকারভেদটা দেখাবো। তো ধ্বনি ও বর্ণ মিলিয়ে টোটাল কটা ছিল বলেছিলাম? ধ্বনি ও বর্ণ মিলিয়ে টোটাল 12টা। এবার এই 12টা লিখবো এবং 12টাকে টোটাল কটা ভাগে ভাগ করা যায় উচ্চারণ স্থান অনুসারে স্বরের শ্রেণী বিভাগ। আমি বোর্ডে লিখে রেখেছি আগে থেকে। আজকে যেটা পড়াবো সেটা হলো উচ্চারণ স্থান অনুসারে স্বরের শ্রেণী বিভাগ। ঠিক আছে? তো উচ্চারণ স্থান অনুসারে স্বরের শ্রেণী বিভাগ আগে আমি স্বরগুলোকে একটু লিখি, তা না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, এবং একটু নাম্বারিং করে দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, তোমাদের সহজে মনে থাকবে। প্রথমে কি আছে? অ, আ, এ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও এবং ও। এই 12টা। দেখো এবারে একটু নাম্বারিং করে করে দেয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এবার এই 12টা স্বরকে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী কিভাবে শ্রেণীবিভাগ করা হচ্ছে দেখো। প্রথম যে শ্রেণীবিভাগটা আছে তার নাম হলো কণ্ঠস্বর। দেখো কণ্ঠস্বর মানে কি? কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয় যে স্বরগুলো তাকে বলবো আমরা কণ্ঠস্বর। কণ্ঠস্বরগুলো কোনগুলো? অ এবং আ। দেখো ভালো করে দেখো, উচ্চারণের স্থানটা কোথায়? কণ্ঠ। অ, আ, স্থান কণ্ঠ। এবার দেখো এই দুটো লিখে দিলি, অ এবং আ, এই দুটোকে বলা হয় কণ্ঠস্বর। নাম্বারিং করলে কত হবে? 1, 2। কণ্ঠস্বরের পরে আছে কি? তালব্য স্বর, তালুর সাহায্যে উচ্চারিত হয়। তালব্য স্বর, তালব্য স্বর কি কি আছে? দেখো তালুর সাহায্যে উচ্চারিত হচ্ছে, একটু উচ্চারণ করে দেখো। আ, আ না সরি, এ, ই এবং দীর্ঘ ই। এ, হ্রস্ব ই এবং দীর্ঘ ই, এগুলো তালুর সাহায্যে উচ্চারিত হয়। কি কি তাহলে নাম্বারিং গুলো? 3, 4 এবং 5। এগুলো হচ্ছে তালব্য স্বর। তারপর 3 নম্বরে কি আছে? ওষ্ঠ স্বর, ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয়। ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয় কোনগুলো? উ, হ্রস্ব উ এবং দীর্ঘ উ, এই দুটোকে বলা হয় ওষ্ঠ স্বর। হ্রস্ব উ এবং দীর্ঘ উ, এই দুটোকে বলা হয় ওষ্ঠ স্বর। তাহলে এটা নাম্বারিং হবে 6 এবং 7। বুঝতে অসুবিধা নেই তো কারো? এবার দেখো 4 নম্বরে কি আছে? মূর্ধন্য স্বর। মূর্ধন্য স্বরটা কি কি? মূর্ধার আশ্রয়ে উচ্চারিত হয়, তাই এটাকে বলা হয় মূর্ধন্য স্বর। এটা হচ্ছে রি, রি কে বলা হয় মূর্ধন্য স্বর। রি, সে নাম্বারিংটা হচ্ছে 8 নাম্বার। মূর্ধন্য স্বরের পরে কি আছে? মূর্ধন্য স্বরের পরে আছে কি আছে যেন এটা? আহ কণ্ঠ তালব্য স্বর হবে। ঠিক আছে, মূর্ধন্য স্বরের পরে হবে কণ্ঠ তালব্য স্বর। ঠিক আছে, এবার আমরা লিখবো কণ্ঠ তালব্য স্বর। কণ্ঠ তালব্য স্বর কি কি? কণ্ঠ তালব্য স্বর কণ্ঠ এবং তালু আহ, উভয়ের আশ্রয়ে উচ্চারিত হয়। যেমন ধরো এ এবং ওই, এই দুটো, এ এবং ওই, এর নাম্বারিং কত হবে? 9 এবং 10। এটাকে বলবো কণ্ঠ তালব্য স্বর। 6 নাম্বার হচ্ছে কণ্ঠ উষ্ঠ স্বর, কণ্ঠ এবং ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয়। দাগ পড়ছে না। কণ্ঠস্থ স্বর, কণ্ঠস্বর কোনগুলো? ও এবং ও, ও এবং ও,
এবার নাম্বারিং দেখলে কত হবে? 11 এবং 12। এই তাহলে উচ্চারণের স্থান অনুযায়ী স্বরের শ্রেণীবিভাগটা বুঝিয়ে দেওয়া হলো। কোনটা কি স্বর সহজেই বুঝতে পারবে। যদি এই চিত্রটা খাতায় একটু তুলে নাও তোমরা, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার দেখো, এবার উচ্চারণ প্রকৃতি অনুযায়ী স্বরের শ্রেণীবিভাগটাও আজকে একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, উচ্চারণ স্থান অনুযায়ী এটা বুঝতে পেরেছো তো সবাই? লিখে নিও কিন্তু। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী অনুযায়ী স্বরকে ভাগ করা যায় টোটাল 6টি শ্রেণীতে: কণ্ঠস্বর, তালব্য স্বর, ওষ্ঠস্বর, মূর্ধন্য স্বর, কণ্ঠ তালব্য স্বর ও কণ্ঠস্থ স্বর। ঠিক আছে, কোনটা কোনগুলো এবার নাম্বারিং অনুযায়ী বোঝা যায়, আশা করি বুঝতে পারবে। এবার দেখো, উচ্চারণ প্রকৃতি অনুযায়ী স্বরের শ্রেণীবিভাগটা একটু দেখাবো। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী স্বরের শ্রেণীবিভাগ বলতে, উচ্চারণ প্রকৃতি অনুযায়ী স্বরকে কটি শ্রেণীতে ভাগ করা যায়? উচ্চারণ প্রকৃতি অনুযায়ী এবার আমরা শিখবো উচ্চারণ প্রকৃতি অনুযায়ী স্বরের শ্রেণীবিভাগ। উচ্চারণ প্রকৃতি অনুযায়ী স্বরকে টোটাল ভাগ করা যায় 3টি ভাগে: হ্রস্বস্বর, দীর্ঘস্বর এবং প্লুতস্বর। হ্রস্বস্বর কি? দেখো, যে স্বরগুলো উচ্চারণ করতে শ্বাসবায়ু একটু কম লাগে হ্রস্বস্বর বলে তাকে। 1 নম্বর, এটা একটা মশা যাচ্ছে না, আমি এখানটাই লিখছি। হ্রস্বস্বর। হ্রস্বস্বর কোনগুলো বলো তো? অ, হ্রস্ব ই, হ্রস্ব উ এবং রি, এই 4টিকে বলা হয় হ্রস্বস্বর। ঠিক আছে, দীর্ঘস্বর কোনটাকে বলবো? এই 4টি বাদ দিয়ে। আচ্ছা, এটা যদি নাম্বারিং করে তাহলে আমরা কি কি দেখছি? 1, 4, 6, 8, এই 4টে হচ্ছে হ্রস্বস্বর। 2 নম্বর হচ্ছে দীর্ঘস্বর। দীর্ঘস্বর কি কি? দীর্ঘস্বর হচ্ছে 8টা, বাকি 8টা, এখানে টোটাল 12টা লেখা হয়েছে। এই 4টি বাদ দিলে বাকি 8টা হচ্ছে দীর্ঘস্বর। কি কি তাহলে আমরা পাচ্ছি? 2 বাদ গেছে, তার মানে আ, আ দীর্ঘস্বর, এ দীর্ঘস্বর, দীর্ঘ ই, দীর্ঘ ই বোঝাই যাচ্ছে দীর্ঘস্বর, দীর্ঘ উ দীর্ঘস্বর। এবার এ, ওই, ও, ও, এগুলো হচ্ছে দীর্ঘস্বর। তাহলে নাম্বারিং করলে কি হবে? এটা তোমরা করে নিও, নাম্বারিং এভাবেই হবে। এবার দেখো, 3 নম্বরে বলছি, কি হচ্ছে প্লুতস্বর। প্লুতস্বরটা কি? প্লুতস্বর হচ্ছে, দেখো, যখন দূরের থেকে কাউকে আমরা আহ্বান করি, তখন আমরা একটা স্বরকে একটু অতিরিক্ত মাত্রায় বিলম্বিত করি। যেমন নিকটে যখন কেউ থাকবে, ধরো মা যখন নিকটে থাকে তখন মার কাছে ভাত চাইছো, মা ভাত দাও। কিন্তু যদি মা রান্নাঘরে থাকে, তুমি এই ঘরে অনেক দূর থেকে যখন ডাকবে, তখন কি বলবে? মা। এই যে মার সঙ্গে এটাকে বলা হয় প্লুতস্বর। দূরে তোমার বন্ধু চলে গেল, অরুণ একটু দাঁড়া। নিকটে থাকলে এইভাবে ভালো উচ্চারণ করা যায় না, কিন্তু দূর থেকে কাউকে ডাকার সময় এটা উচ্চারণ করা হয়। ও, রুন, উ, উন, রুন একটু দাঁড়া। এবার দেখো, এই প্লুতস্বর কাকে বলে তাহলে? এই সংজ্ঞাটা একটু বলে দিই, অনেক সময় সংজ্ঞাও পরীক্ষা আছে। যেমন ধরো, কি বলবে? এই স্বরগুলো কখন আমরা ব্যবহার করি সেগুলো থেকে সংজ্ঞা তৈরি হয়ে যাবে। যেমন ধরো, দূর থেকে কাউকে ডাকার সময় আমি বললাম, গানের সময় আমরা প্লুতস্বর ব্যবহার করি, সা, আ করতে থাকি। তারপরে আর কখন থেকে? কান্নার সময় একটা স্বর অনেকক্ষণ ধরে আমরা ব্যবহার করি। অর্থাৎ একটা স্বরকে যখন অনেকক্ষণ ধরে আমরা বিলম্বিত করি, অনেকক্ষণ ধরে নিয়ে বয়ে নিয়ে যাই, তখন সেটাকে হয়, যেটাকে আমরা বলি প্লুতস্বর। তাহলে কখন কখন বলি সংজ্ঞা আমরা কি বলবো? গানে, রোদনে, কিংবা দূর থেকে কাউকে আহ্বানে, যখন হ্রস্ব, দীর্ঘ নির্বিশেষে যে কোনো একটি স্বরকে
অতিরিক্ত মাত্রায় বিলম্বিত করা হয় তখন তাকে বলা হয় হ্রস্ব স্বর। যেমন একটা উদাহরণ আমি দেখিয়ে দিলাম, অরুণ একটু দাঁড়া। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট দিন তৃতীয় পর্বে আরো বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত।